নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। শুক্রবার করবুক মহকুমা চেলাগাং এই 100 শয্যা বিশিষ্ট কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ছাত্রী আবাসন ও চেলাগাং থানার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী প্রথমে ছাত্রী আবাসনের দ্বারোদ্ঘাটন করেন। চালকাহাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, বিধায়ক অভিষেক দেবরায়, জেলা শাসক তরিত কান্তি চাকমা, বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছাত্রী আবাসনের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে চেলাগাং থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। থানার ভেতরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাঁড়িটিকে পূর্ণ থানা রূপান্তরিত করা হয় আনুষ্ঠানিকভাবে। তখনই প্রশ্ন করে যে এখানে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা নীতি ফাঁস আসে এবং আইন শৃঙ্খলার রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনারা যে করেন না তা না, নিশ্চয়ই করেন। তবেই তো আমাদের এখন ন্যাশনাল লেভেলে আমাদের ত্রিপুরার নিচের দিক থেকে এখন ৫ম স্থানে আছেন, মানে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে। কিন্তু বিশেষ কৃতিত্ব কিন্তু আপনাদের দিকে যায়। শুক্রবার সন্ধ্যায় উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানায় নবনির্মিত শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই সঙ্গে শ্যামা পুজোর উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান গোমতী জেলা শাসক তরিত কান্তি চাকমা, গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা প্রদীপ জ্বালিয়ে মন্দিরে পূজার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। মন্দির এবং পূজার উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী মায়ের মন্দিরে প্রণাম করে থানার কক্ষগুলো পরিদর্শন করে আগরতলার উদ্দেশ্যে রওনা হন। তেলিয়ামুড়া মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের নিজস্ব কার্যালয় গড়ে তোলার জন্য শুক্রবার জায়গা পরিদর্শন করলেন পৌর পরিষদের পদাধিকারীরা। শীঘ্রই সমস্ত কিছু চূড়ান্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন মহকুমার পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। সূচনা লগ্ন থেকে তেলিয়ামুড়া মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কার্যালয় চলছে বেসরকারি মালিকানাধীন জমির উপর, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে দাবি ছিল একটা নির্দিষ্ট জায়গায় তেলিয়ামুড়া মহকুমা অগ্নি নির্বাপক দপ্তরকে স্থানান্তরিত করার। এ দাবির পরিপ্রেক্ষিতে উদ্যোগ গ্রহণ করে স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। ইতিমধ্যে বিধায়িকার তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়ে গেছে। শুক্রবার তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল পৌর পরিষদ এলাকার ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় স্থায়ীভাবে অগ্নি নির্বাপক দপ্তরের কার্যালয় স্থাপনের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন। এ পর্বে চেয়ারম্যান রূপক সরকার দাবি করেন ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় ৬.৫ কানির মতো জায়গা পুর পরিষদের রয়েছে। এ জায়গা থেকে প্রায় ১.৫ কানির মতো জায়গা অগ্নি নির্বাপক দপ্তরকে দিয়ে দেওয়ার জন্য নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন সম্ভাব্য জায়গার প্রবেশ পথে কিছু দোকান রয়েছে। এবারে দোকানীদের বিষয়ে কি করা যায় সে বিষয়টা নিয়ে আগামী দিনে স্থানীয় বিধায়িকা সহ সার্বিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার পর সবটাই চূড়ান্ত করা হবে। পাশাপাশি চেয়ারম্যান রূপক সরকার দাবি করেছেন এখানে অগ্নি নির্বাপক দপ্তরের নিজস্ব কার্যালয় নতুন পরিসরে স্থাপিত হলে একটা সংশ্লিষ্ট এলাকা সহ গোটা তেলিয়ামুড়াবাসীদের জন্য একটা নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হবে। জানেন যে ফায়ার সার্ভিস আমাদের যে স্টেশন আছে, এখানে ফায়ার দপ্তরের কোনো ধরনের অগ্নি নির্বাপক দপ্তরের কোনো ধরনের নিজস্ব কোনো ভূমি নেই, কোনো জায়গা নেই। সেই জন্য দীর্ঘদিন ধরে ভুগছিল ফায়ার সার্ভিস দপ্তর। আমরা মাননীয় বিধায়িকার সঙ্গে ফায়ার সার্ভিসের যে আধিকারিকরা ছিলেন ওনারাও ভিজিট করেছেন কিছুদিন পূর্বে। আমরা একটা জায়গা দেখেছি। আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের এখানে ৬.৫ কানি জায়গা আছে, তার মধ্যে আমরা ১.৫ কানি জায়গা ওনাদের নামে আমরা এনওসি দিচ্ছি ও এখানে ফায়ার সার্ভিস স্টেশন করার জন্য। কোন জায়গাটা? তেলিয়ামুড়ার, এটা হচ্ছে আমাদের ১৫ নং ওয়ার্ড পরে আমাদের সেই জায়গাতে আমাদের নিজস্ব ভূমি আছে। সেই জায়গা থেকে আমরা ১.৫ কানি জায়গা তাদের জন্য দেব। এই পরিদর্শনকালে পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ছাড়াও মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক বিজয় মজুমদার, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, বিগত দিনগুলোর অগ্নি নির্বাপক দপ্তরের স্থায়ী কার্যালয় স্থাপন করার জন্য জায়গা পরিদর্শন করা হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় ওই জায়গাগুলোর কোনো এক অজ্ঞাত কারণে স্থায়ী অগ্নি নির্বাপক দপ্তরের নিজস্ব কার্যালয় গড়ে তোলা যায়নি।
এবারে আরও একবার অগ্নি নির্বাপক দপ্তরের স্থায়ী ঠিকানা করার লক্ষ্যে বেছে নেওয়া জায়গাটিতে স্বাধীনভাবে অগ্নি নির্বাপক দপ্তরের কার্যালয় মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখার। শান্তন টিভি। ধর্মনগর মহকুমা থেকে চুরি যাওয়া বাইক সহ বাইক চোরকে আসাম পুলিশের সহযোগিতায় গারদে পড়তে সক্ষম হল ধর্মনগর থানার পুলিশ। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গত মহকুমার রাগনা গ্রামের সুলতান মিয়ার বাড়ি থেকে HR01AH0974 নম্বরের একটি বাইক নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সকালে ধর্মনগর থানায় অভিযোগ করেন বাইকের মালিক। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে ধর্মনগর থানার পুলিশ। যোগাযোগ করা হয় আসাম পুলিশের সঙ্গে। আসাম পুলিশের সহায়তায় আসামের কাঁঠালতলী এলাকা থেকে চুরি যাওয়া এই বাইকটি সহ চোরকে গ্রেপ্তার করে নিয়ে আসে ধর্মনগর থানার পুলিশ। ধৃত এই চোরের নাম রিন্টু দাস, বাড়ি ঊনকোটি জেলার ছন্তুল এলাকায়। ধর্মনগর থেকে কিছু বাইক চুরি করে নিয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আমরা মেঘালয় থেকে ডাউকির থেকে কিছু বাইক রিকভারি করে নিয়ে এসেছিলাম, মানুষকে ধরে নিয়েছিলাম যারা চুরি করেছিল, কিন্তু তারপরেও বাইক চুরিটা বন্ধ হয়নি, চলছিল। গতকালকে রাত্রেও রাগনার থেকে একটা বাইক নিয়ে চলে গিয়েছিল। তা আমরা আগে যেহেতু ডাউকিতে গিয়েছিল, মেঘালয় গিয়েছিল, আমাদের ধর্মনগর থানার বড়বাবু আসাম পুলিশের সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি এখানে এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো ওনাদের সাহায্য এবং সহযোগিতাতে আমরা গাড়ি যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে বাজারজোড়া থানা। গাড়ির চালক সহ 30 কেজি গাঁজা উদ্ধার করল ফটিকরায় থানার পুলিশ। ফটিকরায় থানার অন্তর্গত ডিমডুম নাকা পয়েন্টে গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ এই সফলতা আদায় করে। AS01DH6305 নম্বরের একটি বিলাসবহুল গাড়িতে আগরতলা থেকে গাঁজা পাচারের উদ্দেশ্যে আসামে যাওয়ার পথে ফটিকরায় থানার পুলিশের জালে ধরা পড়ে এই গাড়িটি। ফটিকরায় থানার ভারপ্রাপ্ত আধিকারিক নন্দন সাহা জানিয়েছেন, উদ্ধার করা 30 কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা হতে পারে। পুলিশ আটক করে গাড়ির চালক ইসমাইল আলীকে। 11টা সাড়ে 11টা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা হুন্ডাই i20 গাড়ি একটা কমলপুরের দিক থেকে আসবে, তো এটা গাঞ্জা বুঝাই থাকবে, এটা সিক্রেট চেম্বার আছে। তো অ্যাকর্ডিংলি আমরা নাকার যে অফিসার আছে এবং স্টাফ আছে তাদেরকে ইনফর্ম করি এবং অ্যাকর্ডিংলি আমরা 11:30 নাগাদ ওই i20 গাড়িটা আমরা ডিটেইন করি। ডিটেইন করার পরে আমরা প্রসিডিওর মেনটেন করে সার্চ করে আমরা সিক্রেট চেম্বার থেকে 30 কিলো ড্রাই গাঁজা রিকভারি করি এবং একজন সঙ্গে ধরতে পারি। ড্রাইভারকে আমরা আটক করতে সক্ষম হই, যার নাম ইসমাইল আলী। তার বাড়ি হলো চিরাকান্দি, আসাম। বাজার মূল্য কত হবে আনুমানিক? বাজার মূল্য অ্যাপ্রক্স 3 লক্ষ টাকার কাছাকাছি। কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এসবের কি জানা গেছে? আমরা এখন ইনভেস্টিগেশন চলছে। রাজ্য পুলিশের 150 বছর বর্ষপূর্তি উপলক্ষে কলমচৌড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার সকাল 11টায় মানিক্যনগর কমিউনিটি হলে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন, সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা, কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে, বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের MOIC ডক্টর শ্যাম দেববর্মা সহ বিভিন্ন স্কুল থেকে আসা প্রধান শিক্ষকগণ। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার জনসাধারণের সচেতন করার জন্য বিশেষত 3টি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। প্রথমত নেশামুক্ত ত্রিপুরা, দ্বিতীয়ত বাল্যবিবাহ রোধ ও তৃতীয়ত যান দুর্ঘটনায় অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া। কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত ওসি পুলিশের কি কাজ ও বর্তমানে সমাজের মারাত্মক ব্যাধিগুলি বিস্তারিত আলোচনা করেন। বিধায়ক তফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, মানুষের 3টি জিনিস অত্যন্ত গুরুত্ব, তার মধ্যে দেশপ্রেম, সমাজপ্রেম ও স্বাস্থ্যপ্রেম। তিনি আরো বলেন, সমাজের প্রত্যেকটি মানুষকে অন্যের প্রতি রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতি। সে অন্যায়ের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ নয়, অর্থাৎ মনের যুদ্ধ, হাতিয়ার নিয়ে যুদ্ধ নয়, মনের যুদ্ধ। তুমি পারো যদি এখানে ছোট্ট একটা বাচ্চা পারে
এই সমাজের খারাপ ভীতি থেকে সমাজকে মুক্তি দিতে। কারণ ওনার কাকা আছে, কথার কথা বলছি, কোনো একটা বাচ্চার কাকা বা মামা সে সমাজের মধ্যে নেশা করে, তাকে যদি খুব আদর করে বাচ্চাটাকে, মামা তুমি আর এই নেশা করো না। জমি সংক্রান্ত বিবাদের জের ধরে শাসক দলের মেম্বারের বাড়ির ভাড়াটের ওপর অতর্কিত মামলা দায়ের করা হলো থানায়। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত কাঁঠালতলী এলাকায়। জমি সংক্রান্ত বিবাদের জেরে শাসক দলের মেম্বারের বাড়ির ভাড়াটের ওপর অতর্কিত আক্রমণ সংঘটিত করা হলো। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত কাঁঠালতলী এলাকায়। আক্রান্ত এক গৃহবধূ ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তার কাকা বিষ্ণু দাস, কাকি রীনা দাস, কাকা শ্বশুর বিকাশ দাস, কাকা শাশুড়ি সোমা দাস প্রাণঘাতী হামলা চালায় শাসক দলের মেম্বারের বাড়ির ভাড়াটে শম্পা দাসের ওপর। ভেঙে দেয় তার হাত। স্বামীর অনুপস্থিতিতে এই গৃহবধূর ওপর অতর্কিত আক্রমণ সংঘটিত করা হয়। অভিযুক্তরা অসহায় এই গৃহবধূর ঘর থেকে ছিনতাই করে নিয়ে যায় 1 ভরি ওজনের সোনার চেইন, নগদ 58,000 টাকা। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত এই গৃহবধূকে নিয়ে যায় হাসপাতালে। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন আক্রান্ত এই গৃহবধূ এবং তার পরিবারের লোকজনেরা। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। ঘটনাটা হয়েছে ওই তো তারা আমরা বাপের বাড়ির জায়গা নিয়ে একটু সমস্যা। আমার বাবা আজকে 25 বছর 30 বছর ধরে একটা পুকুর কাছে, পুকুরটা আমরা দখলে আছে। আমরা দখলে যে আছে পুকুরটা, এখন আমার কাকু আমার ঠাম্মারে কিছুদিন আগে ঠাম্মারে ধমকি দেওয়া ভাতার কাগজ করে সেটা উইল করাই নিয়েছে। তো উইল যে করে লেছে, আমরা SDM DM এর কাছে তহসিলে সব জায়গা আমরা কাগজ দেওয়া হয়েছে। আমার বাবা কাগজ দিয়ে দিচ্ছে, কইছে আপনারা এই নামে নামজারিটা এখন দিয়েন না, সরলার নামেই থাকুক। এটা আমরা সার্ভেবেল মূলে আমরা ওয়ারিশদার আরো 4 জন আছি। তখন তারা কিভাবে বলে তারা টাকা টুকা বলে খরচ করে সেটা তারা আপনার 4 লাখ না 5 লাখ টাকা খরচ করে সেটা তারা জায়গাটা তারা ঠিক করছে। এখন আমার বাড়িতে মারধর করছে, আমি তারা 5 লাখ টাকা দিতাম, না হইলে আমার গলার টিপা মারে লাই বই দেখেন আমার হাত উত বাইঙ্গালাইছে পিঠতে। আমার কাকু কাকিমুনির কাকুর শ্বশুর শাশুড়ি তারা সবাই এমন আমার গলার চেনটা নিচে গা, 1 বুড়ি সাদা না আমার গলার চেনটা টান দিয়া নিচে গা। আবার আমার ঘরে আমার জামাই যে কাজ করে, কাজের টাকা আসিল 58,000 টাকা পেমেন্ট দিল হইলে লেবারারে, এই টাকাটা ওর নিচে গা নিয়ে আসে। এরপরে আবার আমরা বলে ফুইরা বলে মাইরে লাইব, বাড়িতে এসেরা ফাড়াইয়া মাইরে লাইব, মাটির তলে গেটটা লাইব। তোর জামাই তো বাড়িতেই থাকে না, আর আমার জামাই তো সকালে কাজে জাগা। বর্তমানে আক্রান্তের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। কাকা কাকিমা কাকা শ্বশুর শাশুড়ি যেভাবে অসহায় এই গৃহবধূর ওপর অতর্কিত আক্রমণ চালিয়েছে, তারা যে কোনো সময় এই গৃহবধূর বড় ধরনের ক্ষতি করতে পারে বলে গৃহবধূ শম্পা দাসের আশঙ্কা। এখন দেখার এয়ারপোর্ট থানার পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি। গৌতম কর্মকার নিবেদিত ও মন মাঝি মিউজিক্যাল গানের আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার। এদিন আগরতলা প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সানি দেব রায়। আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই গানের আত্মপ্রকাশ ঘটে। এদিন এই রাজ্যে চেষ্টা করেছেন, তারা খুব ছোট্ট চেষ্টার মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ রেখেছেন। ফলে আমরা এখনো বিশ্বাস করি যে এই রাজ্যের মিউজিক ডিরেক্টর, চলচ্চিত্র নির্মাণে উৎসাহী যুবক যুবতীরা, নাটকের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা সবাই মিলে আগামী দিন উজ্জ্বল একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন। কারণ এটা তো একটা ইন্ডাস্ট্রিও বটে, চলচ্চিত্র এবং সিরিয়াল এবং বিশেষ করে OTT প্ল্যাটফর্মে চলচ্চিত্র নির্মাণ এখন একটা বিগ বিজনেস, বিগ ইন্ডাস্ট্রি। হাজার মানুষ এর সঙ্গে যুক্ত থাকতে পারে এবং তার রোজগারের পথ তৈরি হতে পারে। সবচেয়ে বড় কথা, শিল্পীদের যে শৈল্পিক চেতনা এই মাধ্যমটির মাধ্যমে বিকশিত হতে পারে। আমাদের যারা মিউজিক করেন, আমাদের মধ্যে যারা গান করেন, আমাদের মধ্যে যারা অভিনয় করেন, তারা গ্রামীণ স্তরে নাটক করে বা রবীন্দ্র ভবনে কয়েকটি নাটক করে বা ছোট মিউজিক অ্যালবামে সুর দিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। এই রাজ্যের প্রাতঃস্মরণীয় যে মানুষেরা রয়েছেন, এর মধ্যে অবশ্যই ননীরা একজন,
বা বিভিন্ন ক্ষেত্রে যেমন গানের ক্ষেত্রে শিবপ্রসাদ ধর বা রঞ্জনা বড়ুয়াদের মতো মানুষজনেরা, আমার খুব দুঃখ হয় এদেরকে দেখলে যে ত্রিপুরার বাইরে ওরা যেতেই পারলেন না। ওদের যে শুক্রবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্তর্গত স্টুডেন্ট ফর সেবা এর উদ্যোগে হরেন্দ্রনগর চা বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দারুণ উৎসাহ লক্ষ্য করা গেছে উপস্থিত সকলের মধ্যে। বীর বিক্রম মেমোরিয়াল কলেজের এবিপি ইউনিট সম্পর্কিত এসএফএস অর্থাৎ স্টুডেন্ট ফর সেবার সকল কার্যকর্তা ভাই ও বোনেরা মিলে আজকে আমরা একটি কার্যক্রমে আয়োজন করেছি। স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, অর্থাৎ মানুষের সেবাই ভগবানের সেবা। তো তার জন্য আজকে আমরা হরেন্দ্রনগর চা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য কিছু বস্ত্র বিতরণের আয়োজন করেছি আমরা এসএফএস এর সকল কার্যকর্তারা মিলে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে। এর জন্য বিশ্ববিদ্যালয় স্তরে পরিকাঠামোগত কিছু ঘাটতি রয়েছে, আবার কিছু কিছু জায়গায় সফলতাও রয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে শুক্রবার এক সেমিনার আয়োজন করতে চলেছে অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন এবং নেট স্লেট পিএইচডি ফোরামের যৌথ উদ্যোগে। এই সেমিনার অনুষ্ঠিত হবে আগামী 11 ফেব্রুয়ারি। আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পুরো বিষয়টি তুলে ধরা হয়। বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, সেখানে থাকবেন আমাদের সংগঠনেরও দুজন প্রতিনিধি এবং আরও অধ্যাপকরা থাকবেন। এই সেশনে আমরা প্যানেল ডিসকাশন হবে মূলত এই এনইপি 2020 তার ইমপ্লিমেন্টেশন নিয়ে। আর পরবর্তী সময়ে আমাদের ভ্যালিডিক্টরি সেশন থাকবে। সেই সেশনে চিফ গেস্ট হিসাবে থাকছেন আমাদের মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর সত্যদেব উপাধ্যায়। তো এইরকম একটা আয়োজন আমরা করেছি যাতে করে ত্রিপুরা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যে পঠন পাঠন সমস্যাগুলি আছে সেইগুলো আপনাদের সামনে উঠে আসবে, আমাদের সরকারের সামনে উঠে আসবে, এবং যে যে সমস্যাগুলো আমাদের রয়েছে এনইপি 2020 ইমপ্লিমেন্ট করতে, সেই সমস্যাগুলোকে দূর করার জন্য একাডেমিক লেভেলে গবেষণার মধ্য দিয়ে বিভিন্ন গবেষকরা তাদের মতামত তুলে ধরবেন। আর তারই প্রেক্ষিতে একটা পলিসি ডিসিশন যাতে হয় আমাদের রাজ্যে, তার জন্য আমরা সরকারের কাছে অ্যাপ্রোচ করব। মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর কাছে আমরা এই যাবতীয় রিপোর্ট প্রেরণ করব, যাতে করে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো ভালোভাবে চলে। যারা একটা সময়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে হামলা, হুজ্জুতি এবং অরাজকতা সৃষ্টি করেছে, তারা এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদাধিকারীর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা করছেন। এমনই অভিযোগ করলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক তাপস ঘোষ। পাশাপাশি তিনি এও বলেন, রাজ্যের মানুষ দেখছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কোন পথে হাঁটছে। তিনি আশা ব্যক্ত করেন ক্রিকেট যাতে কলঙ্ক মুক্ত হয়, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন যাতে ভালোভাবে চলে, আর বাকি বিষয়গুলো যেহেতু আদালতে বিচারাধীন, সেই হিসেবে তদন্ত সাপেক্ষে পুরো ঘটনার সত্যতা প্রকাশ্যে আসবে। হামলা, হুজ্জুতি এবং বিভিন্ন সময়ে অরাজকতার সৃষ্টি করেছে, তারাই আজকে টিসিএতে বিভিন্ন পদাধিকারীর জন্য নমিনেশন জমা দিয়েছে। ভালোই হয়েছে, ত্রিপুরার মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ সবটাই দেখছেন এবং উপলব্ধি করছেন কোন দিকে যাচ্ছে টিসিএ, এবং আগামী দিনে আমি আশা করব টিসিএ যেন ভালো চলে, ক্রিকেটটা যেন কলঙ্কমুক্ত হয়, এবং যে ইনভেস্টিগেশন রিপোর্ট। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় রাজ্যের জেলা ও মহকুমা স্তরীয় আন্তঃ প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বেশ উৎসাহ উদ্দীপনের স্থানীয় ভোলাগিরি মাঠে আয়োজিত এই একদিনের টুর্নামেন্টে আয়োজক আগরতলা প্রেস ক্লাব ক্রিকেটের টিম চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ বিশালগড় প্রেস ক্লাব ক্রিকেট টিমকে 10 উইকেটে হারিয়ে আগরতলা প্রেস ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। বিজিত বিশালগড় প্রেস ক্লাব টিম পেয়েছে রানার্স খেতাব। সেরা ব্যাটসম্যান হিসেবে বিশালগড়ের মান্নান হক, সেরা বলার আগরতলা প্রেস ক্লাব টিমের অধিনায়ক অভিষেক দে এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে প্রসেনজিৎ সাহা পুরস্কৃত হলেও টিম গেমে আগরতলা প্রেস ক্লাবের হয়ে সুব্রত দেবনাথ, অনির্বাণ দেব, সুমন ঘোষ, বিশ্বজিৎ দেবনাথ, মিল্টন ধর, অভিষেক দেববর্মা, অরিন্দম চক্রবর্তী, শ্রীশান্ত চক্রবর্তী, কৃষাণু দেববর্মা, মেঘধন দেব এবং অঞ্জন দেব, বিষ্ণুপদ বণিক প্রত্যেকের পারফরমেন্স অনস্বীকার্য।
এর আগেই প্রথম সেমিফাইনালে আগরতলা প্রেস ক্লাব টিম 6 উইকেটের ব্যবধানে খুমলুং প্রেস ক্লাব টিমকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। অপর সেমিফাইনালে বিশালগড় প্রেস ক্লাব টিম 9 উইকেটের ব্যবধানে উদয়পুর প্রেস ক্লাব টিমকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পায়। উল্লেখ্য, ম্যাচের শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে প্রমুখ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতীকী ব্যাটিং বোলিং এর মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। ফাইনাল ম্যাচের শেষে এক উৎসাহপূর্ণ অনুষ্ঠানে বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে, কার্যকরী সদস্য অভিষেক দেববর্মা, টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে আগামী দিনেও এই ধরনের টুর্নামেন্ট আরো বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পক্ষ থেকে সমস্ত প্রতিযোগী যে টিমের সদস্যরা এখানে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় সব কথাই বলা হয়ে গেছে, এখন আমরা খেলবো এবং খেলায় আমরা স্পোর্টসম্যান স্পিরিটটাকে সবসময় উঠিয়ে তুলে রাখবো। আসলে খেলার মধ্যে পার্টিসিপেট করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত খেলাই কিন্তু শেষের দিকে একটু দুঃখজনক, কারণ কোনো না কোনো টিমকে তো হেরে যেতেই হয়। কাজেই খেলায় অংশগ্রহণ করা এবং খেলার যে প্রতিযোগিতামূলক যে মনোভাব সেটাকে উঠিয়ে তুলে ধরা সেটাই সবচেয়ে জরুরি। তো আমরা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সারা ত্রিপুরার প্রেস ক্লাবকে নিয়ে বিভিন্ন সময় শুধু খেলাধুলা নয় বিভিন্ন কর্মসূচি করি এবং সেটা আমরা আরও বেশি বেশি করে করব। কাজেই আপনারা সবাই এই খেলাধুলো এনজয় করুন এবং আপনাদের পাশে সমস্ত সুযোগ সুবিধা রাখার জন্য আমরা অঙ্গীকার করি। ধন্যবাদ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।